আজ আমি যে ঘটনাটা এখন আপনাদের সামনে বলবো, সেই ঘটনাটা আমাকে শর্বরী ম্যাডাম লিখে পাঠিয়েছেন। উনি পেশায় একজন কলেজের প্রফেসর। ওনার মায়ের যে বাড়িতে বিয়ে হয়েছিল, সেই বাড়িটা যে অত্যন্ত একটা অভিশপ্ত বাড়ি ছিল, সেই বিষয়ে কিন্তু ওনার মা বা ওনার মায়ের যে পরিবার, তারা কিছুই জানতেন না। অনেক অল্প বয়সে ওনার মায়ের বিয়ে হয়ে যায় এবং তারপরে যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন ওনাকে হতে হয়েছিল, সেই সত্যি ঘটনাটা আজ আমি এপিসোডে তো আপনাদেরকে বলবই। এবং তার সাথে সাথে আপনারা কিন্তু এই ঘটনায় এই ঘটনা সম্পর্কিতই বলতে পারেন, একটা ভিডিও আপনারা দেখতে পাবেন। সেই ভিডিওটা আমি স্ক্রিনের সামনে রাখবো, আপনারা দেখবেন। এবং সেই স্ক্রিনে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন, সেই জিনিসটা কিন্তু আজ থেকে প্রায় ৯৫ বছরের পুরনো একটা জিনিস। এবং সেই জিনিসটার জন্যই হয়তো আজকে সর্বরিদি বেঁচে আছেন, বা বলা যেতে পারে উনি এবং ওনার মা প্রাণে সেই সময় বেঁচে ছিলেন। কি সেই ঘটনা সেটা যদি জানতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনতে হবে। এবং আজকে শুধুমাত্র ঘটনা শুনবেন তাই নয়, আপনারা কিন্তু ঘটনা সম্পর্কিত একটা ভিডিও দেখতে পাবেন। তো আমি সকলকে বলবো, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি, আপনারা ঘটনাটা ভীষণ এনজয় করবেন এবং এটা কিন্তু সত্যি একটা খুব খুব ভয়ের ঘটনা। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয়, সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর ৫টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরো অনেক অনেক মানুষ শুনতে পান, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে ২-১টা ছোট্ট কথা বলে নিই। আপনারা অনেকেই আমাদের চ্যানেলে অনেক ঘটনা পাঠাচ্ছেন। তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কিছু বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে সেই ঘটনাটা সকলের শোনার মতো কিনা। কারণ আমাদের এই চ্যানেল ভূত ভগবান ছোট থেকে বড় সকলের জন্য। তাই সেই বিষয়টা অবশ্যই কিন্তু ঘটনা পাঠানোর আগে মাথায় রাখতে হবে। আর তারপরে মাথায় রাখবেন যে সেই ঘটনাটা আদৌ প্রচারযোগ্য কিনা। এবং আমরা কোনো না কোনো বিদ্বেষমূলক ঘটনা বা কেউ কারোর ক্ষতি করেছে সেইরকম ঘটনা, সেই ক্ষতি করার স্বীকারোক্তি দিয়ে অনেকে ঘটনা পাঠান। যে তাদের সাথে কখনো কিছু খারাপ হয়েছিল, তাই জন্য তারা এইভাবে, এইভাবে মানুষের ক্ষতি করেছে। তো সেইরকম টাইপের ঘটনাও কিন্তু আমরা এই চ্যানেলে প্রচার করি না। তো সেই ধরনের ঘটনা দয়া করে আপনারা পাঠাবেন না। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি আজকের ঘটনায় সরাসরি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে শর্বরীদি লিখে পাঠিয়েছেন দিল্লি থেকে। উনি ওখানকারই একটি কলেজের প্রফেসর এবং অনেক কষ্ট করে উনি আজকে এই জায়গায় পৌঁছেছেন। আজ ১৭ বছর উনি প্রফেসরি করছেন। উনি যেটা জানিয়েছেন যে উনি আমাদের চ্যানেলের ঘটনা বিগত ৭-৮ মাস ধরে শুনছেন। ওনার ভীষণ ভালো লাগে এবং অলমোস্ট উনি আমাদের চ্যানেলের প্রত্যেকটা এপিসোডই শুনে ফেলেছেন এবং ওনার মনে হয়েছিল যে ওনার জীবনে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা শেয়ার হওয়া দরকার। তো সেই জন্যই উনি ঘটনাটা আজকে শেয়ার করেছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন কিছু, কিছু স্থান, কাল, পাত্র সেগুলো যেন আমি একটু পরিবর্তন করে বলি। কারণ যেহেতু এটা একটা ওনাদের পারিবারিক ঘটনা। আর উনি রিকোয়েস্ট করেছেন এটাও, যেন আমি পুরো ২ টো ইমেইল পড়ে নিজের মতো করে গুছিয়ে আপনাদের সামনে ঘটনাটা বলি। তো অবশ্যই ম্যাডাম, আমি সেই চেষ্টাই করছি। নিশ্চয়ই আপনিও শুনছেন আজকের এই ঘটনাটা। তো ১ম এ আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই। ঠিক যেভাবে উনি লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি।
শর্বরী ম্যাডামের যিনি মা ছিলেন, তিনি একটা নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেই সময় আমি আজ থেকে মানে ওনার মায়ের ছোটবেলাকার কথা বলছি, তো বুঝতেই পারছেন বহু বছর আগেকার কথা। এবং সেই সময় কিন্তু স্কুল মাস্টার যারা ছিলেন, যারা স্কুল টিচারি করতেন, তাদের কিন্তু মাইনে ভীষণই কম ছিল। সেটা হয়তো আপনারাও জানেন। তো সেই আ মানে এই শর্বরী ম্যাডামের যিনি দাদু ছিলেন, উনার মায়ের বাবা, তিনি একটা স্কুলে টিচারি করতেন এবং উনি শুধুমাত্র একজন টিচার ছিলেন তাই নয়, উনি কিন্তু খুব দয়ালু একজন মানুষও ছিলেন। মানে একে তো সংসারে উনি একাই রোজগার করতেন, সেটাও খুব সামান্য। ওনারা ৪ ভাই-বোন ছিলেন। সেই ৪ ভাই-বোন নিজেরা স্বামী-স্ত্রী, সংসারে তাদের বাবা-মা রয়েছে। তো সেই একজনের সামান্য রোজগারে, কারণ তখন তো বেশি মাইনে দেয়া হতো না। তো এমনি একটা অভাব ছিলই। তারপরে উনি মানে ওনার স্কুল টাইমের পরবর্তী সময় ওনার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ছেলেমেয়েরা আসতো পড়াশুনোর বিষয়ে সাহায্যের জন্য। অনেক কিছু হয়তো বুঝতে পারত না, সেগুলো জানতে আসতো, বুঝতে আসতো। আর উনি কখনোই কিন্তু তার বদলে কোনো টাকা পয়সা নিতেন না। মানে প্রাইভেট টিউশন ব্যাপারটা যেমন বিগত বেশ কিছু বছরে একদম ফুলে ফেঁপে উঠেছে, ওনার বাবার ক্ষেত্রে মানে এই সর্বরদীর মায়ের বাবার ক্ষেত্রে উনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ছেলেমেয়েদের স্কুলের পরেও যদি তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো সাহায্যের দরকার হতো উনি কিন্তু করতেন। এছাড়া উনি কিন্তু ভীষণ দয়ালু মানুষ ছিলেন। মানুষের হয়তো কারোর কোনো সমস্যা, মানে ওনাকে যেহেতু উনি স্কুল টিচার ছিলেন ওই গ্রামের, তো ওনাকে সবাই খুব মান্যিগন্যি করত। ওনার কাছে হয়তো কোনো দুঃখের কথা, কষ্টের কথা বলল, উনি ওনার সাধ্যের বাইরে গিয়েও কিন্তু মানুষকে সাহায্য করতেন। যাই হোক, তো এভাবেই ছোট থেকে বড় হয়ে ওঠা। এবার একটা সময় যখন আসে, তখন কিন্তু ওই মানে সর্বরিদির যে দাদু ছিলেন, তার কিন্তু কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এবং যেহেতু ওনাদের খুব বেশি টাকা-পয়সা সঞ্চয় ছিল না, তো সেমতাবস্থায় মানে কলকাতায় এসে বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করার মতো কিন্তু বিলাসিতা মানে সেইটা করা মানে ওনাদের কাছে বিলাসিতার সমান ছিল। ৪ ছেলেমেয়ে, তখন সংসারে কিন্তু একটা খুব খারাপ অবস্থার সৃষ্টি হয়। এবং এতটাই তখন শারীরিক মানে দিক থেকে ওনার সেই দাদু, সর্বরিদির দাদু এতটাই খারাপ হয়ে গেছিলেন, উনি তখন ভাবলেন যে আমার যেকোনো দিন কিছু একটা হয়ে যেতে পারে। তো সেই সময় সর্বরদীর মা যিনি ছিলেন উনিও পড়াশুনো করতেন। মানে বাবা টিচার, তো বুঝতেই পারেন তিনি তার ছেলেমেয়েদেরকে নিজে হাতে পড়াশুনো শিখিয়েছেন। কিন্তু মানে উনারও হয়তো স্বপ্ন ছিল যে উনি ওনার প্রত্যেকটি ছেলেমেয়েকে অনেক দূর পড়াশুনো করাবেন, তারা নিজের পায়ে দাঁড়াবে। এরকম কিছু হয়তো স্বপ্ন ওনারও ছিল। কিন্তু তখন পারিবারিক পরিস্থিতি মানে অর্থনৈতিক দিক থেকে এতটা খারাপ হয়ে যায় এবং আশেপাশে ওনাদের আত্মীয়-স্বজন সবাই বলতে থাকে যে, "দেখ তুই তো খুব আদর্শ নিয়ে চলিস, কিন্তু তোর তো মেয়ে সন্তান আছে। তাদেরকে তো আর ওরকম শুধুমাত্র পড়াশোনা শেখালে হবে না। তাদেরকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে হবে, পাত্রস্থ করতে হবে। তো তোরও শারীরিক অবস্থা ভালো নয়। আর ওনাদের যারা আত্মীয়-স্বজন ছিল তারাও মোটামুটি আরকি। তাদেরও যে খুব টাকা-পয়সা আছে তা নয়।" তো সেরকম একটা পরিস্থিতিতে উনি তখন ভাবলেন এটা তো ঠিক কথা। তখন মানে ওনার মা বিশেষত সর্বরিদির যিনি দিদা ছিলেন, তিনি ভাবলেন যে না, আমি তাহলে সম্বন্ধ দেখা শুরু করি। এবং সেই সময় ওনার মানে স্বামীর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে উনি আর স্কুলেও যেতে পারতেন না। তো তখন এই সর্বরিদির দিদা, তিনি তখন আশেপাশের লোকজনকে বলে বিয়ের জন্য মেয়ের আরকি বিয়ের জন্য উনি সম্বন্ধ দেখা শুরু করলেন। এবার সম্বন্ধ দেখতে তখন একটা বেশ ভালো সম্ভ্রান্ত একটা বাড়ির সন্ধান পেলেন, ব্রাহ্মণ বাড়ির। আর ওনারাও এই মানে সর্বরিদির দিদারাও কিন্তু ব্রাহ্মণ ছিলেন। আর তখনকার দিনে মানুষ এগুলো একটু মেনে চলতো। মানুষ চাইতো যে দেখে শুনে বিয়ে দিচ্ছি তো ব্রাহ্মণ ঘরে অবশ্যই দেব। আর যেহেতু ওনাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই ওনারা মানে ওনাদের পক্ষে খুব বেশি টাকা-পয়সা গয়নাগাটি দিয়ে বিয়ে দেওয়া সম্ভব নয়, দান দেওয়া সম্ভব নয়। তো সমস্ত কিছু চিন্তা করেই ওনারা সম্বন্ধ দেখা শুরু করলেন এবং যখন ওই সম্ভ্রান্ত একটা অভিজাত বাড়ি পেল, তো তারা সম্বন্ধ দেখতে এলো এবং এক দেখাতেই সর্বরিদির মাকে খুব পছন্দ হয়ে যায়। আচ্ছা, যে মানে যে বিষয়টা আরকি ওনারা জানতে পারে যে একটা ঘটক মারফত সম্বন্ধ আসে। তো সেই ঘটক বলেছিল যে মেয়ের মেয়ের যে বয়স হতে হবে, ওনার মায়ের ১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল এবং ১৬ বছর বয়স আ এবং মানে মাসের দিক থেকে দেখতে গেলে ১ মাস ক্রস করে গেছিল এবং যেদিন বিয়ের ডেট ঠিক হয়, সেই দিন কিন্তু ওনার মায়ের বয়স হয় ১৬ বছর ৫৬ দিন।
এবং যে ঘটক ছিল সে বলেছিল যে আপনার মেয়ের বয়স মানে ওনারা যেরকম মেয়ে চাইছে সেরকম সব দিক থেকে ঠিক আছে। আর ওনার মাকে দেখতেও ভীষণ সুন্দর ছিল। ফর্সা, চুলগুলো কোঁকড়ানো, মাত্র ১৬ বছর বয়স। আর ওনারা বলেছিল যে মেয়ের বয়স যা হবে এবং বিয়ের দিন এটা মানে ২ মাসের মধ্যে হতে হবে। মানে ১৬ বছর তো হলো, এবার ৫৭ দিনের মাথায় বিয়েটা হয়েছে। এবার এটাই যদি আরো ৩ দিন বেশি হয়ে ৬০ দিন হয়ে যদি ২ মাস হয়ে যেত, তাহলে কিন্তু নয় বিয়েটা এগিয়ে আনতে হতো, না হলে এই সম্বন্ধটা হয়তো বাতিল হয়ে যেত। এবার মানে ওনার যে মা, মেয়ের মা, সে বলছে কেন এত কড়াকড়ি কেন? মানে ৩-৪ দিনে মানে আমার মেয়ের না হয় বিয়ের যেদিন ঠিক হলো সেদিনই ১৬ বছর ৫৭ দিন হবে। কিন্তু যদি ৬০ দিন হয়েও যেত তাতেই বা কি হতো? ৩ দিনে আর একটা মানুষের কত বয়স বাড়ে? তখন সেই ঘটক বলছে, "দেখুন ওসব তো আমি জানি না। কিন্তু আমাকে এরকমই মেয়ে দেখতে দিয়েছিল। মানে যার বয়স এরকম একদম ১৬ বছর হবে এবং আম তার মানে ২ মাসের মধ্যেই ১৬ বছরের ২ মাসের মধ্যেই বিয়েটাও দিতে হবে।" তো তখন ঘটক তো খুব খুশি। উনি বলছেন যে, "আমি যে এরকম মেয়ে পাবো এটা আমি ভাবতেই পারিনি।" আর তার মধ্যে ওনারা চেয়েছিলেন যে একটু দেখতে শুনতে একটু যদি ভালো হয় তাহলে তো আরো ভালো। আর সেদিক থেকে দেখতে গেলে মানে সর্বরিদির মা ভীষণ সুন্দরী ছিলেন। তো ছেলেপক্ষ যখন দেখতে আসে সমস্ত কিছু ভালো লাগে, পছন্দ হয়, তো তারা বলে যে, "দেখুন আপনাদের কিচ্ছু দেওয়ার দরকার নেই। বিয়ের আগের দিন আমাদের ২-৩ দিন আগেই দরকার হলে আমরা লোক পাঠিয়ে গয়নাগাটি, শাড়ি, কি পরবে ও সমস্ত কিছু আমরা দিয়ে যাবো। আপনাদের কোনো চিন্তার কারণ নেই। শুধুমাত্র আপনি শুধু মেয়েটিকে দেবেন, তাহলেই হবে।" এবং এবার যে বিয়ের যে আরকি অনুষ্ঠান হবে, তো ওনাদের তো আর্থিক অবস্থা ভালো নয়। তো তবুও সবাই চেয়েছিল যে বিয়েটা মোটামুটি ঠিকঠাক করেই হোক। তো ওনারা তো ওইভাবে টাকা পয়সা দিতে পারেনি। কিন্তু ছেলের বাড়ি থেকেই বিয়ের ৩-৪ দিন আগে প্রচুর চাল, ডাল, সবজি, আনাজ এ সমস্ত ওরা দিয়ে যায়। তো ওনার বাপের বাড়ি থেকে তো কিছুই নেবে না। তো তবুও ছেলেপক্ষ বলে যে, "আপনাদের মানে আমরা তো এখন একটা পরিবার। আমরা যদি কিছু আপনাদেরকে দিই আপনারা কেন নিচ্ছেন না?" আর তখনকার দিনে মানে আজ থেকে বহু বছর আগেকার কথা আমি বলছি। কারণ দেখুন সর্বরিদি নিজেই ১৭ বছর ধরে প্রায় ১৭ বছর হয়ে গেছে উনি প্রফেসরি করছেন। তো ওনার নির্দিষ্ট একটা বয়স রয়েছে এবং তার মায়ের বিয়ের সময়কার কথা। তো বুঝতেই পারছেন বহু বছর আগে। আর ওই সময় না মানে উল্টোটাই বেশি দেখা যেত। যে মেয়ের বাড়ি থেকেই প্রচুর উপঢৌকন যেত, দান যেত, সোনা গয়না সমস্ত কিছু যেত। এবার যখন সবাই দেখছে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী যে ছেলের বাড়ি থেকে প্রচুর, প্রচুর সবজি, আনাজ, চাল, ডাল এসব আসছে। মেয়ের জন্য গয়নাগাটি, শাড়ি আগে থেকে পাঠিয়ে দিচ্ছে যেহেতু ওনাদের অবস্থা ভালো নয়। তো সবার না মানে এসব দেখে চক্ষু চড়ক গাছ। তারা ভাবছে যে বাবা এমন মানে এত মানে বড়লোক তো অনেকেই হয়, অভিজাত পরিবার অনেকেই হয়। কিন্তু তাদের মন এত বড় হয় না। কিন্তু এত বড় মন এদের যে মানে মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে যাচ্ছে সমস্ত জিনিসপত্র দিয়ে এবং দায়িত্ব নিয়ে সেগুলো মেয়ের বাড়িতে পৌঁছে দিচ্ছে। তো পাড়াতে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবাই ওদেরকে বলছে যে তোমরা বাবা ভাগ্য করে জামাই পাচ্ছ। মানে এরকম জামাইয়ের বাড়ির লোক এত ভালো, হুম? এরকম তো মানে পাওয়া যায় না। আর সবকিছু দেখে উনার যে বাবা ছিলেন মানে সর্বরদীর মায়ের যিনি বাবা, তিনি খুব শান্তি পান। যে মানে আমি কিছু করতে পারছি না। কিন্তু আমার মেয়ের বিয়েটা যে ভালোভাবে হচ্ছে এবং এরকম একটা ভালো পরিবার যে আমরা পেয়েছি, এটাই একটা অনেক বড় বিষয়। এবার দেখবেন একটা কথা আছে, "টু গুড টু বি ট্রু।" মানে সবকিছু ভালো, ভালো ঠিক আছে। কিন্তু খুব বেশি ভালো হলে না তখন মানে একটা দেখবেন মনে একটা খটকা তৈরি হয় যে সত্যিই কি এতটাই ভালো? মানে সবকিছু কি সত্যি এত, এত ভালো হওয়া সম্ভব? এবং এরকম একটা খটকা কিন্তু মানে সর্বরিদির মায়ের তো তখন ভীষণ কম বয়স, উনি কিছুই বুঝতে পারেননি। কিন্তু ওনার মা যিনি ছিলেন, তার না মনে একটা খটকা লাগে। যে মানে যেখানে সব জায়গায় একটা বিয়ের দান দেয়ার দানের একটা ব্যাপার থাকে, তারপরে পণ দেয়ার ব্যাপার থাকে, গয়নাগাটি তো এট লিস্ট থাকেই। তো সেই জায়গায় এরা আমাদের সাথে তো পরিচয় কতদিনের? তো মানে উনার একটা মনে খটকা লাগে কিন্তু তখন এমন একটা পরিস্থিতি, উনার মানে এই সর্বরিদির মায়ের পরে আরেক বোন রয়েছে, আরো ২ টো ছেলে রয়েছে। সংসারে একটা বিশাল চাপ রয়েছে। কিভাবে মানে উনার কিছু হয়ে গেলে কিভাবে খাওয়া-দাওয়া জুটবে সেটারও ঠিক নেই। তো সমস্ত কিছু চাপের মধ্যে না উনার মনে একটা খটকা এলেও উনি তখন ভাবেন যে থাক পরিবারটা ভালো, ছেলেটা ভালো। তো
তো বিয়েটা হচ্ছে, হয়ে যাক, আমি আর এখন কি বলবো। কিন্তু ওনার মনে একটা খটকা লাগে। যাই হোক, তো সকলে তো মানে প্রশংসায় পঞ্চমুখ, যে এত ভালো বাড়ি পাচ্ছে, এত ভালো বিয়ে হচ্ছে। তো এইভাবে মোটামুটি মানে আস্তে আস্তে বিয়ের দিনও চলে এলো এবং যথেষ্ট ভালোভাবেই কিন্তু বিয়েটা হয়ে গেল। এবার এই বিয়েটা যখন হলো তো সবাই দেখলো যে ছেলের বাড়ির লোক সমস্তটাই প্রায় মানে জোগাড় করে দিয়েছে। প্রচুর আর কি ভালো ব্যবহার সকলের। সকলে ভীষণ সাহায্য করেছে এবং গয়নাগাটি ভালোভাবেই দিয়েছে। এবার এদিক থেকে সর্বরিদির দিদা যিনি ছিলেন তিনিও তার মেয়েকে সাধ্যমতো খুব বেশি দিতে পারেননি। ওই একটা হালকা চেন, কানের দুল, এরকম জামাইকে আংটি এরকম উনি দেন এবং তাতে কিন্তু ওনারা বেশ খুশিই হন। মানে ওরা যে ওদের তুলনায় বিশেষ কিছু করতে পারেনি, সেজন্য কিন্তু ওনারা কোনোরকম কোনো অভিযোগ করেনি। যাই হোক, তো সেই গ্রামে একেবারে যাকে বলে মানুষজনের মুখে মুখে আর কি এই বিয়ের কথা, যে জামাই পেয়েছে বটে, এরা মন এদের আছে দেখো। যাই হোক, বিয়ে হয়ে গেল এবং তখন ওনার বয়স, ওই বললাম যেদিন বিয়ে হলো সেদিন ওনার বয়স ছিল ১৬ বছর ৫৭ দিন। তো একদমই ছোট। আর সত্যি কথা বলতে কি, এই বিয়েটা যখন হয় তখন বিয়েটা করার পরে মানে একটা পরিবারে এমন একটা চাপ সৃষ্টি হয়েছিল না, মানে সর্বরিদির মাও ভাবছিলেন যে ওনার যদি একটা জায়গায় ভালো বিয়ে হয়ে যায়, মানে উনি তো সংসারে কোনো হেল্প করতে পারছেন না, কিন্তু যদি অ্যাটলিস্ট ওনার বিয়েটা হয়ে যায় তাহলে হয়তো মন মানসিকতার দিক থেকে ওনার মা বাবা একটু হলেও শান্তি পাবে। যাই হোক, তো বিয়ে হয়ে গেল এবং বিয়ে হওয়ার পরে ওনারা কিন্তু শ্বশুরবাড়ি চলে এলেন। আচ্ছা, এই যে শ্বশুরবাড়িতে এলেন, এই জায়গার আমি স্থানকাল পাত্রটা আমি সরাসরি বলছি না, উনি বলতে বারণ করেছেন। তো এটা হচ্ছে আ নদীয়া জেলার একটা জায়গা। যে এবং এটাও বলে রাখি, ওনার বাপের বাড়ি থেকে মানে সর্বরিদির মায়ের যে বাপের বাড়ি সেখান থেকে কিন্তু ওনার শ্বশুরবাড়ির বেশ ভালো একটা ডিসট্যান্স আছে। এইবারে এই যে উনি শ্বশুরবাড়িতে চলে এলেন, তো ওরা বৌভাতে আর কি এদেরকে নিমন্ত্রণও করে এবং খুব হাতে গোনা কয়েকজন খুব নিকট আত্মীয় নিয়ে বৌভাতের অনুষ্ঠানে এই সর্বরিদির মায়ের বাপের বাড়ি থেকে যায় এবং সেখানে গিয়ে দেখে যে বেশ এলাহি আয়োজন করা হয়েছে। পুরো ফুল-টুল দিয়ে সাজানো, মানে তখনকার দিনের ঐরকম অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে বেশ একটা অভিজাত ব্যাপার। তো সেখানে গিয়ে দেখছে প্রচুর খাওয়া-দাওয়ার আয়োজন, সাজানো গোছানো সবকিছু খুব ভালো হয়েছে। তো ওনারা যান এবং সেখানে ওই অনুষ্ঠান অ্যাটেন্ড করে ওনারা আবার চলে আসেন। এবার ওই যে বাড়িতে আর কি বিয়ে হয়ে সর্বরিদির মা গেলেন, তো সেখানে গিয়ে দেখছে যে একটা বনেদি পরিবার বলতে যেরকম বোঝায়, সেরকম বনেদি একটা পরিবার। মানে সকলে বেশ ভারী, ভারী বাড়ির মানে মহিলারা বেশ ভারী, ভারী গয়না পরে আছে। পুরনো দিনের বাড়ি, বেশ বড়, বড় চওড়া, চওড়া মানে ঘর এবং যেরকম আর কি পুরোনো দিনের পরিবারগার কাজের যেরকম বাড়ি বড়, বড় থাম। আর এই মানে এরকম একটা বাড়িতে পা রেখে সর্বরিদির মা না খুব অবাক হয়ে যান। আর ছোটবেলা থেকে মানে সর্বরিদির মা কখনোই মানে ওনার নিজের যে জায়গা, সেই জায়গার বাইরে খুব একটা উনি বেরোননি। হয়তো আশেপাশে কোনো আত্মীয়স্বজনের বাড়ি গেছেন এরকম। তো ওনার কাছে এটা এই ডিসট্যান্স এ যে বিয়ে হয়েছে এটা অনেক ডিসট্যান্স এবং উনি রাস্তাঘাট কিছুই চেনেন না। বুঝতেই পারছেন যে মানে একটা গ্রামের মেয়ে, ছোট মেয়ে, সে বিয়ে হয়ে এসেছে। তো সে তো মানে পুরো অবাক হয়ে গেছে তার শ্বশুরবাড়িতে ঢুকে। যে এত বড়, বড় ঘর, এরকম বিশাল বড়, বড় মানে তখনকার দিনের তো পাকা বাড়ি সিলিং গুলো অনেক বড়, বড় হতো। তো ওরকম বাড়ি ঘর দেখে উনি না মানে পুরো অবাক হয়ে গেছে। উনি নিজেই তখন ভাবছে যে আমার এত বড় বাড়িতে বিয়ে হয়েছে। তো ওনাদের জন্য যে ঘরটা দেয়া হয়েছে সেই ঘরও বিশাল বড়। ওই ঘরে প্রচুর আসবাবপত্র রয়েছে। মানে উনি নিজেই হতভম্ব হয়ে গেছে। মানে হঠাৎ করে মানে যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়িতে এসে। তো ওনাকে গয়না-গাটি সবাই দিয়েছে এবং উনি দেখছেন ওনাকে সবাই খুব ভালোবাসছে। সবাই খুব মিষ্টি মুখে কথা বলছে, খুব ভালোবাসছে। তো বৌভাতের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে ওনাদের একটা মানে নিজস্ব সেটা মন্দিরের মতোই বলা যেতে পারে। তো সেখানে আরকি ঠাকুর থাকে। তো সেখানে ওনাকে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে ওনাকে ওনার যে শাশুড়ি মা ছিলেন তিনি একটা লাল রঙের সুতো মানে ধাগা যেটাকে বলে, সেরকম ধাগা দিয়ে উনি বললেন যে, "এই যে তোমাকে ধাগাটা আমি পরিয়ে দিচ্ছি", ওনার হাতে পরিয়ে দেয়, বাঁ হাতে। তো বলছে যে, "এই ধাগাটা কিন্তু
তুমি আম এখন পড়ে থাকো এবং প্রত্যেক মাসে, মাসে যখনই তোমার মাসিক হবে, তুমি আমাকে বলবে তোমার মাসিক মানে যখন হবে তখন কিছু করার দরকার নেই। যেদিন তোমার মাসিক শেষ হয়ে যাবে, তুমি চুল ধোবে, ভালো করে স্নান-টান করবে। তারপরে আমাকে বলবে আমি তোমাকে আবার এই ধাগাটা চেঞ্জ করে দেব। মানে প্রত্যেক মাসের মাসিকের শেষ দিনে যেদিন উনি স্নান করবেন শ্যাম্পু দিয়ে, তো সেদিন ওনাকে ওই ধাগাটা হাত থেকে খুলে আবার নতুন ধাগা পরিয়ে দেবে। তো বুঝতেই পারছেন যে ঐরকম একটা বাড়িতে বিয়ে হয়ে এমনি উনি হতভম্ব হয়ে গেছেন। তার মধ্যে দেখছে যে বাড়িতে মন্দির রয়েছে। তো ভেবেছে ওদের হয়তো কোনো এরকম কিছু ব্যাপার রয়েছে। তো ওনার শাশুড়িমা যিনি ছিলেন তিনি বললেন যে, আ "এটা কিছু না, এটা এমনিই তোমাকে পড়াচ্ছি। তোমার তো নতুন বিয়ে হয়েছে, অনেকের নজর লাগে, অনেক হাওয়া বাতাস লাগে। তো সেইজন্য তোমাকে আমি এটা পরিয়ে দিলাম। আর যেটা বললাম সেটা কিন্তু তুমি মনে রেখো।" উনি বললেন, "হ্যাঁ, নিশ্চয়ই আমি আমার মাসিকের শেষের দিন আমি আপনাকে বলব। আপনি এটা আমাকে মানে ফেলে আপনি আমাকে নতুন পরিয়ে দেবেন।" তো উনি তো খুব খুশি এবং খুব ভালোভাবেই কিন্তু এই বিয়ে পর্ব মিটে গেল। এবার প্রত্যেকদিন সকালবেলা উনি ঘুম থেকে উঠতেন। ওঠার পরে মানে ওনার তো এমনি অভ্যেস ছিল সর্বরিদির মায়ের যে উনি অনেক ভোর, ভোর উঠতেন। তো উঠে সংসারের উনি টুকটাক কাজকর্ম করার চেষ্টা করতেন। কিন্তু ওনাকে কেউ কিছু করতে দিত না। বললাম বেশ বড় বনেদি পরিবার এবং ওনাকে শুধু বলত যে, "তুমি তোমার এক্ষুনি কোনো কাজ করার দরকার নেই। তুমি ঘুম থেকে উঠেছো ভালো কথা। ওই সকালের একটু ওনাদের যে বড় যে দরজাটা ছিল তো বলছে যে, "তুমি মেইন দরজায় একটুখানি জলে গঙ্গা জল ছিটিয়ে দাও। একটুখানি ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে দাও, প্রদীপ ধরিয়ে দাও।" এরকম টুকটাক কাজকর্ম উনি সংসারে করতেন। এবং হয়তো কখনো ওনার মনে হতো যে সবাই কাজ করছে, ওনার একটু খারাপও লাগতো। যে সবাই কাজ করছে একমাত্র আমিই চুপচাপ এখানে বসে আছি। এবং ওনার স্বামী যিনি ছিলেন, ওনার স্বামী কিন্তু ওনার থেকে বয়সে একটু বড় ছিলেন। মানে ওই ১৪ বছরটা ১৪-১৫ বছরটা বড় ছিলেন। তো ওনার স্বামী খুব একটা যে ওনার সাথে খুব মন খুলে কথা বলতেন তা কিন্তু নয়। মানে একটুখানি গাম্ভীর্য বজায় রেখেই উনি চলতেন। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু মানে সর্বরিদির মায়ের যে খুব বিশাল একটা আপত্তি ছিল বা উনি যে এটাকে নিয়ে খুব অখুশি ছিলেন তা নয়। উনি ভেবেছিলেন যে হ্যাঁ, মানুষটা অনেক কাজকর্ম নিয়ে থাকে। এমনিতে যে কথা বলত না তা নয় বা কোনো প্রশ্ন করলে উত্তর দিত না তা কিন্তু নয়। কিন্তু ওই যেচে পড়ে খুব বেশি কথাবার্তা বলা, খুব বেশি আরকি মনের কথা শেয়ার করা এইগুলো কিন্তু ওনার স্বামী করতেন না। এবং সেটা নিয়ে ওনার মায়েরও যে মনে খুব দ্বন্দ্ব, খুব খারাপ লাগা ছিল তা কিন্তু নয়। উনি এটাকে কিন্তু খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। যাই হোক তো বিয়ের পরে অষ্টমঙ্গলা। তো অষ্টমঙ্গলায় ওনার শ্বশুরবাড়ি থেকে বলে দিল যে, "দেখো তুমি ১ রাত থাকো, ১ রাতের বেশি এখন তুমি থেকো না।" তো ওনার একটু খারাপ লাগে কারণ উনি ভেবেছিলেন যে ৩ রাত থাকবেন। সেখানে ওনার এই ১ম মানে একটা ১৬ বছর বয়সী মেয়ে। সে ১ম বাড়ি থেকে এভাবে দূরে এতটা দূরে রয়েছে। তার obviously তার মা, বাবা, ভাই-বোন, বাড়ির অন্যান্য সদস্য তাদের জন্য মন খারাপ লাগছে। তো ওনাকে বুঝিয়ে বলা হলো যে বাড়িতে একটা পুজো আছে। তো সেইজন্য ওনাকে ১ রাত থাকার কথাই বলা হচ্ছে। পরে না হয় সে গিয়ে আবার বেশি দিন করে থেকে আসবে। যাই হোক কিছু করার নেই। আর উনার মনে একটু খারাপ লাগলেও উনি কিন্তু আর সেটা নিয়ে কোনো কথাও বাড়ায়নি কিছু না। উনি বললেন, "ঠিক আছে।" যাই হোক উনি অষ্টমঙ্গলায় এলেন, এসে ১ রাত থেকে চলে গেলেন। এবার উনি ভাবছেন যে বাড়িতে পুজো আছে, কি পুজো আছে বা কি পুজোয় কি, কি হবে এসব সম্পর্কে উনি কিছুই জানেন না। তো উনি গিয়ে উনার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলেন যে, "মা পুজোটা তাহলে কবে? কি করতে হবে আমাকে সেটা বলে দিন।" তো উনার শাশুড়ি বললেন যে, "তোমাকে কিছু করতে হবে না। আর তোমাকে যা যেটুকু করতে হবে সেটা তোমাকে আমি বলে দেব।" তো পরের দিন ওনার শাশুড়ি বলেন ওনাকে যে, "আজকে বাড়িতে নিরামিষ রান্না হবে এবং মানে সেটা সকলের জন্যই রান্না হবে। কিন্তু বলে যে, তুমি কিন্তু যেহেতু তুমিই পুজোতে মেইন বসবে, তো তুমি কিন্তু কোনো চালের জিনিস খাবে না। মানে সকালবেলা চিড়ে হোক, মুড়ি হোক এসব কিছু খাবে না, দুপুরে ভাতও নয়। বলছে তোমার জন্য আমরা দুধ সাবু আছে। তো তুমি দুধ সাবু খাবে এবং সারাদিনে ফল, মিষ্টি, দুধ সবই খেতে পারবে। কিন্তু কোনো চালের জিনিস খেতে পারবে না।" তো সর্বরী ম্যাডামের মা বলছেন যে, "ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই, আমি তাই খাবো।" এবার উনি খেয়েছেন তাই সারাদিন উনি কোনো রকম চালের দানা খাননি এবং বাড়ির সকল লোকও নিরামিষ আহার করেছে। এবার সেদিন থেকেই মানে পুজোর আগের দিন থেকেই দেখছে বাড়িতে সবাই বেশ একটুখানি পুজো নিয়ে ব্যস্ত এবং উনি জিজ্ঞেস করেছে যে, "কিসের পুজো?" তো তখন বলেছে যে, ওনাদের কুলদেবতার একটা পুজো আছে। তো সেই পুজো তো হবেই। তাছাড়া ঠাকুরমশাই আসবেন, একটা বিশেষ পুজো হবে। কিন্তু সেই বিশেষ পুজো যে অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু ওনাকে বলেনি।
এবার উনিও অতটা জিজ্ঞেস করেননি, কারণ ওনার বয়স তখন কম। এবার শুনেছে কুলদেবতার পুজো, তো বাড়িতে প্রচুর প্রচুর ফুল আসছে, ফলমূল আসছে, যজ্ঞের বিশাল বিশাল জিনিসপত্র আসছে। তো ওনার দেখে এগুলো বেশ ভালোই লাগছে। আর যে বুঝতেই পারছেন বয়সটা ভীষণ কম, তো ওনার কাছে বেশ একটা মজা, উৎসব একটা এরকম ব্যাপার লাগছে। এবার রাতের বেলা যখন উনি শুতে যাবে, তো তার আগে ওনার শাশুড়ি ওনাকে ডেকে বললেন যে, "তুমি কিন্তু এমনিতে তো সকালে ওঠোই, কিন্তু কাল তোমাকে ভোর ৪ঃ০০ র মধ্যে উঠে পড়তে হবে।" এবং বলছে উঠে পড়ে স্নান সারবে এবং স্নান সেরে ওনাকে একটা প্যাকেট দেয়। তো সেই প্যাকেটের মধ্যে একটা শাড়ি ছিল। লাল পেড়ে সাদা শাড়ি। তো বলেছে, "তুমি এই শাড়ি, সায়া ব্লাউজ রয়েছে, এগুলো কিন্তু তুমি পরবে।" এবার ওনার না মানে সর্বরীদির ম্যাডামের মায়ের একটু খারাপ লাগে। মানে একটু অবাক হয় আরকি উনি যে ওনাকে বিয়ের পর থেকে সুন্দর, সুন্দর রঙিন কাপড় দেয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে পুজোর জন্য ওনাকে একেবারে লাল পেড়ে সাদা শাড়ি দেয়া হয়েছে। এটা একটু ওনার অবাক লাগে। তো উনি আরেকবার জিজ্ঞেস করে যে, "আমি কি এই শাড়িটাই পরবো?" বলছে, "হ্যাঁ, তুমি এই শাড়িটাই পরবে।" তো উনি না সংসারে খুব বেশি মানে কোনো বিষয়ে বারবার একই কথা জিজ্ঞেস করা বা কোনো কিছু নিয়ে কারণ অনুসন্ধান করা, এ ধরনের মানসিক প্রবৃত্তি কিন্তু ওনার ছিল না। তো যেহেতু ওনার শাশুড়ি ওনাকে বলে যে, "তুমি স্নান করে উঠে এটাই পরবে", তো উনি সেটাই এক বাক্যে মেনে নেন। তো সেই শাড়ি উনি সকালবেলা পরবেন বলে রেখে দেন। এবং সেইদিন ওনার হাসব্যান্ড মানে সর্বরীদির বাবা ওনাকে একটা কথাই বলেছিলেন যে, "কালকে একটা আমাদের পরিবারের জন্য বিশেষ দিন এবং খুব বড় দিন।" তো উনি বলছেন যে, "হ্যাঁ, পুজো হবে সেটা অবশ্যই একটা বিশেষ দিন। কিন্তু খুব বড় দিন কথাটা কেন বলল?" তো উনি ওনার স্বামীকে একবার জিজ্ঞেস করেন সবিনয়ে যে, "পুজো আছে, আপনাদের বাড়িতে নিশ্চয়ই এরকম পুজো অনেক হয়। তো আপনি", মানে উনি ওনার স্বামীকে আপনি করে ডাকতেন। তো বলছে যে, "আপনি এটা কেন বলছেন যে বিশাল বড় দিন?" তো তখন বলছে যে, "তুমি কালকে সব জানতে পারবে।" এবার ওনার না খুব অবাক লাগে, একটু খটকাও লাগে। যে এমন কি কথা যেটা আমি কালকে জানতে পারবো, আজকে অব্দি আমি সেটা জানি না। তো বলছে, "হ্যাঁ, কালকে পুজো সেটা আমি জানি তো।" তখন ওনার স্বামী বলছে যে, "না, শুধুমাত্র পুজো সেটা নয়। কালকে তুমি এমন অনেক কিছু জানতে পারবে যেটা তুমি এখনো অব্দি জানো না। এবং আমাদের এই পুরো পরিবারটা, সমস্ত আমাদের পরিবারের মানুষগুলোর সবকিছু ভালো-মন্দ সবকিছু তোমার হাতের মধ্যে রয়েছে। তুমি যদি পারো তাহলে আমাদের সকলের ভালো হবে। তুমি যদি না পারো কাজটা করতে, তাহলে কিন্তু আমাদের পরিবারের সকলের ভীষণ অমঙ্গল হবে।" এবার এই সমস্ত কথা যে ওনার স্বামী ওনাকে বলেন, সর্বরীদির মা কিন্তু কিছুই বুঝে উঠতে পারেন না। এবং ওনার না পুরো বিষয়টা কিরকম গুলিয়ে যায়। ওনার স্বামী এরকম ২-১-২-৪ কথা ওনাকে বলে এবং উনি যখন একটু সবিস্তরে জানতে চায়, উনার স্বামী বলে যে, "আমি এখন যদি মানে বলি, তাহলে তুমি বুঝবে না। আর এখন আমার তোমাকে বলার কথাও নয়। কালকে সঠিক সময়ে তুমি সমস্ত কিছু জানতে পারবে। তুমি শুয়ে পড়ো।" বলে ওনার স্বামী শুয়ে পড়ে এবং সর্বরীদির মা খুব অবাক হয়ে যান এবং কিছু চিন্তাভাবনা করেন। কিন্তু উনিও কিছু বুঝতে পারেন না। তো বাধ্য হয়ে উনিও ঘুমিয়ে যান। তো ঠিক পৌনে ৪টের সময় ওনাদের ঘরের যে দরজা, সেই দরজায় কড়া নাড়ার আওয়াজ পান। এবং যেহেতু উনি একটু রাত করে ঘুমিয়েছিলেন, অনেক চিন্তাভাবনা করছিলেন, তো উনি মানে এমনিতে উনি ৪টে ৪:৩০ উনি জেগেই যান। কিন্তু সেদিন যেহেতু ৪টের মধ্যে উঠতে বলা হয়েছিল, তো উনি কড়া নাড়ার আওয়াজে উঠে পড়েন। উঠে পড়ে উনি দেখেন যে ওনার শাশুড়ি মা। শাশুড়ি মা ওনাকে বলে যে, "তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি স্নানে চলে যাও।" তো উনি কাপড় নিয়ে আগের দিন যে কাপড় দিয়েছিল, সেই কাপড়-চোপড় নিয়ে উনি স্নানে চলে যান। স্নান করে উঠে আ ওনার শাশুড়ি মা ওনাকে এক ঘটি জল দেয়। উনাকে বলে যে, "তুমি", মানে একটা বেশ বড় ঘটি, সেই ঘটির মধ্যে যে জলটা দিয়েছিল, সেই জলটার মধ্যে মানে সারারাত মিছরি ভেজানো সেই জল। তো ওনাকে বলে যে, "দেখো তুমি এই জলটা পুরো খেয়ে নাও। কারণ এই জলটাই তুমি এখন খেতে পারবে। এরপরে যখন পুজো শুরু হয়ে যাবে তার মাঝখানে কিন্তু শেষ না হওয়া অব্দি তুমি সেরকম কিছু খেতে পারবে না। হয়তো এমনও হতে পারে যে একদম শেষ হলে তুমি কিছু খেতে পারবে। তো তুমি পুরোটা খেয়ে নাও। আর এর বাইরে কিন্তু তুমি মানে আমাকে জিজ্ঞেস না করে জলও খাবে না।" তো ওনার খুব অবাক লাগে যে মানে নির্জলে উপবাস করে পুজো অনেক জায়গাতেই হয়, অনেক বাড়িতেই হয়। কিন্তু উনি ভাবছেন যে আমাকে এটা বলল, কেন বলল? তখন উনি ভাবছেন যে হয়তো এটা পুরো নির্জল উপবাস করে কোনো পুজো হবে। যেহেতু আমিই পুজোতে বসবো তাই হয়তো আমাকে এইটা করতে বলা হচ্ছে। তো উনি সেই মিছরি ভেজানো ১ ঘটি জল সুন্দর করে খেয়ে নেন এবং খাওয়ার পরে ওনাকে বলে যে, "তুমি বসো।" তো ওনাদের মানে বাড়িটা খুব চওড়া ছিল। মানে
পাশাপাশি সব ঘর ছিল এবং মাঝখানে একটা বিশাল দালান কোঠা মতো জায়গা ছিল, যেটা এখনকার দিনে কোর্টইয়ার্ড বলে, ওরকম একটা দালান কোঠা মতো মাঝখানের একটা জায়গা ছিল। তো এখানে পুজোর সমস্ত আয়োজন হয়েছে এবং উনি দেখছেন যে ঐরকম ওই ভোরবেলা ৩ জন পুরোহিত এসেছেন এবং এই যে ৩ জন পুরোহিত এসেছে, সেই পুরোহিতদের মধ্যে ২ জন পুরোহিত এসেছে কাশী থেকে। আর একজন হচ্ছে ওনাদের পরিচিত পুরোহিত। তো ওনাকে বলেছে ওখানে বসতে এবং দেখছে যে বেশ পুরোহিতরা কাজকর্ম শুরু করে দিয়েছে পুজো আর্চার, এবং সেই পুজো আর্চার কাজকর্ম চলছে। ওনার শাশুড়ি মা বসে রয়েছে, ওনার শ্বশুরমশাই বসে রয়েছে, ওনার জা বসে রয়েছে। তো সবাই মিলে পুজোর জোগাড় যন্ত্র করছে। তো উনি গিয়ে বলেছেন যে, "আমি পুজোয় কি কাজ করতে পারি? আমি কি সাহায্য করব?" তখন বলছে, "তোমাকে কিচ্ছু এখন করতে হবে না। তুমি এই আসনে নির্দিষ্ট জায়গায় বসো, যখন সময় হবে তখন তোমাকে আমরা বলব।" তো ওখানে কুলদেবতার পুজো তো ১ম এ হলো। তো তারপরে ওখানে যজ্ঞ করে একটা বিভিন্ন রকমের মন্ত্র বলা হচ্ছে। সেখানে ওনার শ্বশুরমশাই, শাশুড়ি, ওনার হাসব্যান্ড, ওনার আরো যারা ভাসুর যা ছিল, প্লাস ওনার আ হাসব্যান্ডের ওনার শ্বশুরমশাইয়ের যে ভাই রয়েছে, সেই ভাইয়ের পরিবার পরিজন রয়েছে, তারাও আহুতি দিচ্ছে। সমস্ত কিছু হচ্ছে। এবার শুধুমাত্র এই শর্বরীদির মা চুপচাপ বসে রয়েছে। ওনাকে একটা ওই কুশের আংটি পরিয়ে দিয়েছে এবং উনি চুপচাপ বসে আছে। উনাকে কেউ কিছু করতে বলছে না। তো উনার বেশ একটু অবাক লাগছে, যে কারণ উনাকে আগের দিন উনার শাশুড়ি মা বলেছে যে, "তোমার নামেই পুজো হবে, তুমি প্রধান পুজোর।" উনি ভাবছেন আমাকে তো কেউ কিছু করতে বলছে না। ব্যাপারটা কি? তো এরকমভাবে উনি অনেকক্ষণ বসে আছে। তো তারপরে ওখানে ওই ঠাকুরমশাইয়ের মধ্যেই একজন ওনাকে বলছেন যে, "মা এবার কিন্তু তোমার কাজ শুরু হবে।" তখন বলছে, "হ্যাঁ, আমি তো এই সকালবেলা থেকে তৈরি হয়ে বসেই আছি কখন কাজ করব বলে। আমাকে তো কেউ কোনো কাজ করতে দিচ্ছে না।" তখন বলছে, "এবার তোমার কাজ শুরু হবে। এই যে তোমার কাজ শুরু হবে, এই কাজ কিন্তু তোমার চলবে এবং কতদিন চলবে, কত দীর্ঘ হবে সেই কাজ সেটা কিন্তু আমিও জানি না।" তো এই কথাটার মানে না উনি কিছু বুঝতে পারেন না। উনি ভাবছেন যে একটা পুজো হচ্ছে, পুজো আজকেই কমপ্লিট হয়ে যাবে। এই কাজ আবার কতদিন চলবে? যাই হোক, ওনার মনে অনেক প্রশ্ন থাকে, কিন্তু উনি এই প্রশ্ন কোনরকমভাবে আর কিছু বলে না। তো ওনাকে পরপর কিছু মন্ত্র বলতে বলা হলো এবং মন্ত্রটা বলার পরে যজ্ঞে আহুতি দিতে হলো। উনি দিলেন। এবার দেবার পরে এই সর্বরিদির শাশুড়ি মা আরকি কিছু একটা ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে এবং ঠাকুরমশাই খুব আস্তে, আস্তে ওনাকে কিছু একটা বলে। সেটা কি বলে উনি কিন্তু শুনতে পায় না। তার কিছুক্ষণ পরে মনে হলো যেন মৌখিক একটা উম ইশারা হলো এবং তারপর উনার শ্বশুরমশাই তখন ওনার কাছে আসেন, এসে কিছু কথা বলেন। যে কথাগুলো উনি বিয়ের আগে তো শোনেনইনি, বা এরকম কোনো কথা যে উনি জীবনে কোনোদিন ওনার শ্বশুরবাড়ি থেকে শুনবেন, সেরকম কোনো ধারণাও ওনার ছিল না। তো ওনাকে ওনার শ্বশুরমশাই বলে যে, "মা, তোমাকে আমরা অনেক ভালোবেসে আদর করে এই বাড়িতে বিয়ে করিয়ে এনেছি, বাড়ির বউ করে এনেছি। তো তোমার কাছে আমাদের একটা বিশাল চাওয়া আছে। তুমি আমাদেরকে দেবে?" তো এটা শুনে না ওনার খুব অবাক লাগে যে, আমাকে এরা এত জিনিসপত্র দিয়ে বিয়ে দিয়েছে, আমার বাড়ি থেকে সেরকম অবস্থাপন্ন ছিল না বলে, আমার বাবার শরীর খারাপ ছিল বলে এত কিছু ওনারা নিজেরা করলেন। আর আমার শ্বশুরমশাই আজকে আমার থেকে কি এমন চাইবে? আমার কি বা ক্ষমতা আছে দেওয়ার? তো উনি শ্বশুরমশাইকে সেই কথাটিই বলেন যে, "আপনি আমাকে এত দিয়েছেন, ২ হাত ভরে দিয়েছেন। আমি আপনাকে যদি কিছু দিতে পারি আমার সবথেকে বেশি ভালো লাগবে। আপনি বলুন কি করতে হবে আমায়?" তখন ওনার শ্বশুরমশাই বলেন যে, "তোমাকে আমি কিছু কথা বলছি, যে কথাগুলো তুমি আগে কোনোদিনই শোনোনি, শোনার কথাও না, আমরা তোমাকে বলিনি।" তখন বলছি, "কি কথা?" তখন বলছে, "মা, তুমি আমাদেরকে ক্ষমা করো।" ১ম এই বলি, তোমরা আমাকে তুমি ক্ষমা করো আমাদের। আমরা তোমাকে ভালোবেসেই এই বাড়িতে বউ করে এনেছি। কিন্তু আমরা এক মহা বিপদের মধ্যে আছি। আমাদের এই পুরো পরিবারটা একটা বিশাল অভিশাপের মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘ বেশ কিছু বছর ধরে। এবং এই অভিশাপ থেকে একমাত্র তুমিই পারো আমাদেরকে উদ্ধার করতে। তো তখন উনি বলছেন যে, "অভিশাপ? কিসের অভিশাপ?" তখন ওনার শ্বশুরমশাই বলছেন যে, এই যে শ্বশুরমশাই, তার এক জ্যাঠামশাই ছিলেন। তো সেই জ্যাঠামশাই মানে জীবনের ১ম দিকটায় ওনারা পুরো জমিদার ছিলেন এবং ওনাদের আন্ডারে প্রচুর জমি জায়গা ছিল।
বিভিন্ন জায়গায়। তো সেই জ্যাঠামশাই বিয়ে করেননি। মানে ১ম জীবনে বিয়ে করেননি। মানে যখন আরকি বিয়ের বয়স, তো উনি শুধুমাত্র এই ব্যবসা-বাণিজ্য, জমিদারি এসব নিয়েই দিনটা কাটিয়ে দিয়েছিলেন। এরপরে উনার যখন একটু বয়স হয়ে যায়, উনার হঠাৎ করেই মনে হলো যে উনার বিয়ে করা উচিত। তো যাই হোক উনি বিয়ে করলেন এবং বিয়ের ঠিক ১.৫ বছরের মাথায় ওনার একটি কন্যা সন্তান হয়। এবার এই যে কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তান মানে সন্তান যখন জন্ম হয়, তো তখন না মানে তাকে দেখে আশেপাশের লোকজন বা তাদের বাড়ির যারা লোকজন ছিল, তাদের মেয়েটিকে দেখে একটু সন্দেহ হয়। তাদের মনে হয় যে মেয়েটার মধ্যে কিছু বিশেষ কিছু লক্ষণ রয়েছে, যে লক্ষণগুলো খুব স্বাভাবিক নয়। তো তখনকার দিন মানুষ হাসপাতাল যাওয়ার পরিবর্তে তারা কি করলো এবং সেটা কি লক্ষণ সেটা মানে সে বিষয়ে স্পষ্ট ইমেইলে উনি লেখেননি। তো বিশেষ কিছু আর কি লক্ষণ ছিল যেটা দেখে সন্দেহ হয়। তো তারা তখন একজন মানে এক পরিচিত সন্ন্যাসীকে ডাকে। তো সেই সন্ন্যাসী মানে বিভিন্ন জায়গায় ঘুরে, ঘুরে বেড়াতো পুজো আর্চা করতে এইরকম। তো সেই সন্ন্যাসী তখন মেয়েটিকে দেখে বলে যে, "এই মেয়েটির মধ্যে এমন কিছু লক্ষণ আছে যেটা পুরো পরিবারের পক্ষে কিন্তু খুব ক্ষতিকারক। এবং সেই মেয়েটি যদি আস্তে, আস্তে যত বড় হবে পরিবারের কিন্তু তত ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হবে, পরিবারের মানুষের মানে শারীরিক ক্ষতি হবে এবং আস্তে, আস্তে কিন্তু মেয়েটা যত বড় হবে তত কিন্তু পরিবারের অমঙ্গলই হবে।" এবার এই কথা শোনার পরে পরিবারের মানে উনারও তো পুরো ভরা পরিবার ছিল। তো পরিবারের লোকজন বলে যে, "এরকম মেয়েকে তো তাহলে রাখা যাবে না সংসারে।" এমনিতেই তখনকার দিনে মেয়ে সন্তানকে অনেক, অনেক বাড়িতেই কিন্তু খুবই ব্রাত্য হিসেবে রাখা হতো। তো সেই কথা শুনে পরিবারের লোকেরা বলে যে, "ঠিক আছে তাহলে এই মেয়েটিকে কোনো আত্মীয়-স্বজন হোক বা কোথাও দিয়ে দেওয়া হোক। কারোর কাছে দিয়ে দেওয়া হোক। তার ভরণ-পোষণ যতদিন অবধি তার বিয়ে থা হচ্ছে তারা খরচাপাতি দিয়ে দেবে।" এমনকি ওই যে জ্যাঠামশাই ছিল তার মা মানে ওই জ্যাঠামশাইয়ের মা তিনিও তার ছেলেকে বলেন যে, "তোর মেয়েকে তুই কাউকে দিয়ে দে। তোদের আর কিছুদিন পরে হয়তো আবার বাচ্চা হবে। তুই সেই বাচ্চাকে ভালো করে মানুষ করিস।" এইবারে ওই যে জ্যাঠামশাই ছিল তিনি তার কন্যা সন্তানকে কিন্তু খুব ভালোবাসতেন। এবং তিনি যখন এই কথা শোনেন যে তার মেয়ের মধ্যে এমন কিছু লক্ষণ রয়েছে, তার মানে তার হাতে একটা কোনো দাগ ছিল, তার পায়ে একটা আঙুল বেশি ছিল। তো এইগুলো দেখেই মেইনলি কিন্তু পরিবার এবং আশেপাশের লোকজন কিছু কথা বলে এবং তারপরে পরবর্তী সময়ে ওই সন্ন্যাসী এসে তো অনেক কথা বলেই। কিন্তু এই জ্যাঠামশাই তিনি কিন্তু তার মেয়েকে কাউকে দিতে মন থেকে একেবারেই রাজি ছিলেন না। কিন্তু যেহেতু তার মা এবং পরিবারের অন্যান্য সবাই তার উপরে বারংবার চাপ দিতে থাকে যে মেয়েটিকে দিয়ে দেওয়া যাবে যাতে পরিবারের অমঙ্গল হবে, আ আর্থিক ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে মানুষজনের। এগুলো যখন বারবার বলতে থাকে, তখন উনি মানে কি করেন, ওনাদেরই মানে পরিচিত আরেকজন আত্মীয় মারফত একজন মানে এরকমই কোনো তান্ত্রিক গোছের কোনো মানুষের উনি সন্ধান করতে থাকেন। যাতে উনি মনে করেন যে আজকে আমার মেয়ের ভিতরে হয়তো কিছু লক্ষণ রয়েছে। কিন্তু কেউ চাইলে কোনো ঠাকুরমশাই যদি চায়, কোনো পুজো আর্চা যজ্ঞের মাধ্যমে সেই লক্ষণগুলো আমার মেয়ের শরীর থেকে যদি সরিয়ে নেয়, তাহলে তো আমার মেয়ে আর ৫ টা স্বাভাবিক বাচ্চার মতোই হবে এবং আমি তাকে আমার কাছেই রাখতে পারব। এবার পরিবারের লোকজন কিন্তু মানে ওই যে জ্যাঠামশাই ছিলেন, তার যে আশেপাশের যে একদম নিকট যে লোকজন ছিল, তাদের মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু খুব লোভী ছিল। তার কারণ হচ্ছে উনার কিন্তু প্রচুর জমি-জমা প্রতিপত্তি উনি বানিয়ে ফেলেছে এবং উনি বহু বছর অবিবাহিত ছিলেন। এবার আশেপাশে তার নিকট যারা আত্মীয়স্বজন যারা উনার সাথে থাকতেন, তারা ভেবে নিয়েছিল যে এই এত বড় জমিদারি, এত টাকা-পয়সা সবকিছু তারাই ভোগ করবে। কারণ উনি বহুকাল বিয়ে করেননি এবং পরবর্তী সময়ে যখন উনি বিয়ে করেন, সবাই ভেবেছিল যে ঠিক আছে বিয়ে তো করেছে, হয়তো সন্তানাদি হবে না। তাহলে আমাদের এই টাকা-পয়সা আমরাই ভোগ করব। এবার ওই মেয়েটি হয়, কন্যা সন্তানই হওয়ার পরে তার এরকম হাতে একটি বিশেষ দাগ, প্লাস পায়ে একটা আঙুল এক্সট্রা, ৬ টা আঙুল এক পায়ে। তো এগুলো দেখে তারাও একটু ভয় পেয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তারপরে সে সন্ন্যাসী সেসব কথা বলে। তো সব মিলিয়ে তারা চাইছিল যে কোনোভাবে ওনাকে যদি নিঃসন্তান করে দেওয়া যায়। এবার এই যে চক্রান্ত ওনার পিছনে হতো বা ওনারই অর্থ, ওনারই সম্পদ প্রতিপত্তি নিয়ে নেওয়ার পরিবারের লোকেদের যে একটা প্রবল ইচ্ছে ছিল, সেই বিষয়টা কিন্তু ওই জমিদার বাবু উনি কিন্তু বুঝতে পারেননি।
তো উনি যখন এক তান্ত্রিককে ওনার আত্মীয় মারফত যোগাযোগ করে নিয়ে আসেন ওনার মেয়ের সুস্থতার জন্য, তো সেই তান্ত্রিক তখন দেখে বলে যে হ্যাঁ, মেয়েটির মধ্যে সত্যি এমন কিছু লক্ষণ রয়েছে যেটি একেবারেই ভালো নয়, এবং সত্যি সত্যি নাকি মেয়েটি আস্তে আস্তে যত বড় হবে তত কিন্তু পরিবারের আর্থিক এবং স্বাস্থ্যের ক্ষতি সমস্ত মানুষের হবে। তো সেসব জানার পরে উনি তখন বলেন এর প্রতিকার করতে। তো উনি ওই তান্ত্রিক তখন বলে যে ৩ দিন ব্যাপী একটা যজ্ঞ করতে হবে, এবং সেই যজ্ঞে মেয়েটি বসবে, মেয়েটিকে বসানো হবে এবং তারপরে ওর উপরে বেশি কিছু ক্রিয়া আদি হবে, এবং তারপরে নাকি মেয়েটি সেই বিশেষ খারাপ লক্ষণ থেকে মুক্ত হয়ে যাবে। এবার ওই জমিদার, তার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু তারপরে ওনার সন্তানের এরকম একটা সময় বা এরকম একটা কথা যখন উনি ওনার নিজের সন্তান সম্পর্কে শুনতে পান, ওনার ভীষণ খারাপ লাগে এবং উনি মন থেকেই সবকিছু থেকে দূরে চলে যেতে চাইছিলেন, কিন্তু উনি পারছিলেন না। যাই হোক, তো এরপরে ওই তান্ত্রিক তার ক্রিয়াদি শুরু করে এবং ৩ দিন ব্যাপী খুব সামান্য কিছু খাইয়ে ওই মেয়েটিকে রাখা হয় এবং তার উপরে বিভিন্ন ক্রিয়া করা হয়, এবং পরিবারের লোকজন এই বিষয়ে কিন্তু প্রচুর ইন্ধন দেয় যে হ্যাঁ, মেয়েটির মধ্যে খারাপ জিনিস আছে, এই মেয়েটি ডাইনি, এরকম অনেক রকম কিছু বলা হয়। যাই হোক, তো এই ৩ দিন যখন চলে যায়, ৩ দিন অতিক্রান্ত হয়, তখন কিন্তু মেয়েটি বেশ অসুস্থ হয়ে পড়ে এবং শেষে একটা কাজ করার ছিল, একটা ছোট্ট রিচুয়াল ছিল, যেটা করার আগেই কিন্তু মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। যেটা দেখে বাড়ির লোকেরা কিন্তু সেরকম মেয়েটির প্রতি দয়া পরবশ হয় না, কিন্তু ওর মা বাবা, বাচ্চাটির যে মা বাবা ছিল, তারা বলে যে না, এই কাজ আর এখন করা যাবে না, মেয়েটি একটু সুস্থ হোক, তারপরে যা হোক করা যাবে। এবারে ওই তান্ত্রিক তখন বলে যায় যে এই মেয়েটি সুস্থ হওয়া অবধি এরা যে সময় চেয়েছে এবং তার তার জন্য পুরো কাজটুকু সম্পূর্ণ হলো না, এবার কিন্তু পরিবারের আর্থিক এবং বিশেষত বাড়ির যারা ছোট সদস্য রয়েছে, যাদের বয়স ১৬ বছরের নিচে, তারা নাকি অসুস্থ হয়ে পড়বে, এবং এই বলে ওই তান্ত্রিক চলে যায়। এবার এই জমিদারবাবু, তার অনেক টাকা পয়সা বিষয় সম্পত্তি থাকলেও সে কিন্তু সেই সময়টা খুব কোণঠাসা হয়ে পড়ে, এবং পরিবারের বাকি যারা লোকজন ছিল তারা অসন্তোষ প্রকাশ করতে থাকে যে এবার তাদের ঘরের যারা ছেলে মেয়ে রয়েছে, যাদের বয়স ১৬ বছরের নিচে, তাদের হয়তো এবার কোনো ক্ষতি হয়ে যাবে। তো এই সমস্ত যখন চলতে থাকে, তখন সবাই এই জমিদার যে বাবু ছিলেন, তাকে তো তার তো বিশাল বিশাল বিষয় সম্পত্তি রয়েছে, তো তাকে তো সরাসরি কিছু বলতে পারছে না, আর মেয়েটাও বাচ্চা, সে অসুস্থ হয়ে পড়েছে। তো তার মাকে, অর্থাৎ ওই জমিদার বাবুর যে স্ত্রী ছিল, তাকে কিন্তু ডাইনি, তারপরে সে সবথেকে বড় অপয়া, এই সংসারের জন্য, এই পরিবারের জন্য, এরকম নানান কথাবার্তা বলতে থাকে। এবং সেই ভদ্রমহিলাও এত কষ্ট পায়, এত দুঃখ পায়, এবং সে তার বাচ্চার মুখের দিকে চেয়ে, এবং তাকে সবাই বলতে থাকে তার এরকম সন্তান জন্ম দেওয়ার পিছনে এই মাই দায়ী, এই মাই নিশ্চয়ই খারাপ, সেই জন্যই এরকম একজন সন্তান সে প্রসব করেছে। এরকম নানান উল্টো পাল্টা গঞ্জনা তাকে দেয়া হয়, এবং এই গঞ্জনা সইতে না পেরে উনি কিন্তু নিজের প্রাণ ত্যাগ করেন। এবং ওই জমিদার বাবু কিন্তু তিনি তার স্ত্রীকে এবং তার মেয়েকে খুব ভালোবাসেন। অনেকটা বয়সকালে একটু বিয়ে করেছিলেন, কিন্তু উনি ওনার স্ত্রীর প্রতি প্রচন্ড দায়িত্বশীল এবং প্রচন্ড কর্তব্যপরায়ণ ছিলেন এবং খুব ভালোবাসতেন। তিনি তার স্ত্রীর এইভাবে চলে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারেননি, আর এদিকে তার মেয়েকেও তিনি কোনোভাবে সুস্থ করে উঠতে পারছিলেন না। তো এই সমস্ত বিষয় যখন হচ্ছে পরিবারের মধ্যে, উনি তখন কি করেন, উনি নিজের সন্তানকে নিয়ে, ওনার যেহেতু টাকা পয়সা প্রচুর ছিল, উনি ওই পরিবার থেকে বেরিয়ে যান। এবং এখানে মাথায় রাখতে হবে, ওই যে বাড়ি উনি বানিয়েছিলেন, সেই বাড়িটা কিন্তু ওনারই বানানো, এবং সবথেকে বেশি যেহেতু টাকা পয়সা ওনার ছিল, উনি সবথেকে বেশি সবকিছুর দায়ভার নিজের কাঁধে নিয়েছিলেন। কিন্তু ওনার যখন এই বিপদ সময় এলো, ওনাকে কিন্তু সংসারের আরো যারা লোকজন, তারা টাকা পয়সা, অর্থের লোভে, সম্পদের লোভে, তারা কিন্তু তার নিজের সংসারটাকে এক কথায় একেবারে ধ্বংস করে দিল। উনিও কিন্তু সেটা বুঝতে পারলেন তখন। একদম শেষে উনি এটা বুঝতে পারলেন যে, যে পরিবারের জন্য উনি এত কিছু করতেন, পুরো একটা বড়, বিশাল বড় একটা জয়েন্ট ফ্যামিলি, যেখানে সিংহভাগ খরচাপাতি উনিই দিতেন, সেই পরিবারের জন্যই কিন্তু আজকে ওনার নিজের সংসারটুকু ধ্বংস হয়ে গেল। উনি তখন ওনার মেয়েকে নিয়ে যান। মেয়েকে নিয়ে উনি একটা কোথাও একটা জায়গায়, যেখানে খুব ফাঁকা জায়গা ছিল, সেখানে উনি কোনো রকমে একটা ঘর করে সেখানে উনি মেয়েকে নিয়ে থাকতে লাগলেন, এবং ওনার মেয়ে কিন্তু তখন থেকেই অসুস্থ।
তো উনি বিভিন্ন জমিদারির কাজ কারবারের জন্য অনেক সময় বাড়ির বাইরে থাকতেন। তো একজন ভদ্রমহিলাকে উনি ওনার মেয়ের দেখাশোনার জন্য দায়িত্বে রেখেছিলেন। এইভাবে বেশ কিছুদিন চলে যায় এবং মেয়েটি কিন্তু মানে এমনিতে খুবই সুস্থ ছিল। মেয়েটি ৪-৫ টা সুস্থ স্বাভাবিক বাচ্চার মতোই কিন্তু বড় হচ্ছিল। কিন্তু ওই যে সেই তান্ত্রিক এসে তার উপরে ৩ দিন ব্যাপী ক্রিয়াদি করে, তাকে ঠিকমতো খেতেও দেয় না। তারপর থেকে কিন্তু মেয়েটা একটু অস্বাভাবিক হয়ে যেতে শুরু করে। এবং এই বিষয়টা যখন জমিদারবাবু বুঝতে পারেন, তখন কিন্তু তিনি শোকে পাথর হয়ে যান। এবং উনি বুঝতে পারেন যে ওনার মেয়ে আর ৫ টা স্বাভাবিক বাচ্চার মতোই স্বাভাবিক ছিল। এখানে মানে মেয়েটার উপর হয়তো শুধুই ৩ দিনব্যাপী তাকে না খাইয়ে, তাকে বিভিন্ন রকমের আগুনের উপরে হাত রাখিয়ে, মানে যাকে বলে এক কথায় অত্যাচার করা হয়েছিল। এবং উনি যখন বুঝতে পারেন যে এই পুরোটাই একটা চক্রান্ত হয়ে থাকতে পারে, তখন কিন্তু উনি প্রচন্ড রেগে যান। তারপরে উনি আরেকজনের কাছে ওনার মেয়েকে নিয়ে যান। তো তিনি নাকি ওই তার মেয়েকে দেখে বলেছিলেন যে, "আপনার মেয়ে একদমই সুস্থ। আপনার মেয়ের কোনো সমস্যা ছিল না।" কিন্তু যেহেতু ছোটবেলায় মানে ওই ছোট অবস্থায় বাচ্চাটার তো বেশি বয়স ছিল না। তো ওর উপরে এই ধরনের রিচুয়াল করা হয়েছিল। তার একটা বরং কুপ্রভাব কিন্তু ওই মেয়েটার উপরে পড়ে। যার জন্য মেয়েটির কথা বলার ক্ষেত্রে মানে মেয়েটির স্পিচিং এ কথার ক্ষেত্রে কিন্তু একটু কথা বলতে গেলে কথা আটকে যেত। তো এই সমস্ত কিছু দেখে উনি মানে উনাকে আরকি একজন বলেছিল যে, আ "মেয়েটির মা তো আর নেই।" তো বলছে যে, "আপনিই পারলে মেয়েটিকে ভালো করতে পারেন।" তো বলছে যে, "কিভাবে?" তখন ওনাকে বলে যে, "তুমি মায়ের নামে সাধনা করো। তুমি দীক্ষা নাও, তুমি সাধনা করো। তাহলে দেখবে তুমি তোমার সাধনার বলে মায়ের যদি কৃপা শক্তি লাভ করতে পারো, তাহলে হয়তো তোমার মেয়ে যে সমস্যাটা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে।" এবার উনি সেই সাধনা শুরু করলেন, দীক্ষা নিলেন, সাধনা শুরু করলেন এবং ওনার যেহেতু জমিজমা প্রচুর ছিল, তো উনি জমিদারি সম্পূর্ণ ছেড়ে দিলেন। কিন্তু যেটুকু যা জমানো ছিল, সেটা দিয়ে উনি ওনার মেয়েকে ওই একজন কাজের জন্য রেখেছে একজন ভদ্রমহিলা। তিনি মেয়েটিকে রাখতেন এবং তার সমস্ত মেয়েটির সমস্ত কাজকর্ম ওই ভদ্রমহিলাই দেখতেন। তো এইরকম যখন মানে হয়, তো হঠাৎই মানে উনি যখন সাধনার পথে ছিলেন, তো সাধনার পথে থাকতে উনি সাধনা করেন এবং হয়তো উনি সাধনায় সিদ্ধিলাভও করেছিলেন, সেটা সম্পূর্ণ জানা নেই। কিন্তু উনি একদিন স্বপ্নাদেশ পান এবং স্বপ্নে জানতে পারেন যে, এই যে ওনার বাকি যে পরিবারের লোকজন, তারা সবাই মিলে চক্রান্ত করে ওনার মেয়ের বিরুদ্ধে মানে যাতে উনি ওনার মেয়ের দায়-দায়িত্ব না নেন, সম্পত্তি সমস্ত বাড়ির লোকের নামে লিখে দেন। সেইজন্য যে পুরো ঘটনাটা ঘটেছে এবং ইচ্ছে করে ওনার স্ত্রীকে দিনের পর দিন লাঞ্ছিত করেছেন, এই বিষয়টা উনি জানতেন না। উনি তখন স্বপ্নাদেশে জানতে পারলেন। মানে স্বপ্ন পেয়ে উনি জানতে পারলেন। এবং উনি আরেকটা স্বপ্নে আদেশ পান যে উনি যেন এর প্রতিবাদ করেন। এবং এই স্বপ্নটা ওনাকে কে দেখিয়েছিল? কোনো ভগবান নাকি কোনো তান্ত্রিক নাকি ওনার গুরুদেব সেটা জানা যায়নি। তো উনি তখন খুব রেগে যান। মানে নিজের ভাবনা চিন্তায় উনি রেগে যান। তো তখন উনি ওনার বাড়িতে যান। গিয়ে উনি ওনার সমস্ত নিজের যারা আত্মীয়-স্বজন তাদের আসল রূপটা উনি দেখতে পান। তো তখন নাকি উনি খুব রাগারাগি করেন এবং উনি ওনার সমস্ত জিনিসপত্র ওখানে ওনার যে বাড়িঘর ছিল সমস্ত কিছু উনি বেচে দেবেন সেই সিদ্ধান্ত নেন এবং তাদের সবাইকে বলেও দেন যে, "এই বাড়ি তো আমি বানিয়েছি।" মানে বেশিরভাগ খরচাপাতি উনিই দিয়েছিলেন। তো বলে যে, "তোমরা এখান থেকে বেরিয়ে যাবে।" কিন্তু খুব দুঃখের বিষয় হলো ওই যে মেয়েটি, বাচ্চা মেয়েটি ওনার ছিল এবং সেই মেয়েটি একজন ভদ্রমহিলাই সারাদিন ওনাকে দেখাশোনা করতেন। সেই মেয়েটি হঠাৎ করেই মানে বাড়ি থেকে মেয়েটি বেরিয়ে যায় কিন্তু মেয়েটি বাড়ি ফেরে না। প্রচুর খোঁজাখুঁজি করা হয়, অনেক চেষ্টা করা হয় কিন্তু মেয়েটাকে না কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। এবার এরপরে উনি এই জমিদার বাবু কিন্তু পাগল হয়ে যান এবং পাগল হয়ে গিয়ে উনি একদম মনে ওনার জেদ চেপে যায় এবং উনি আরো কঠোরভাবে আরকি সাধনা করতে থাকেন। এবং এর ২ বছর পরে হয়তো উনি কোথাও সাধনায় কোনোভাবে সিদ্ধিলাভ করেছিলেন। তো উনি যখন নাকি একদিন ওই বাড়িতে আসেন, ওনার সেই আদি বাড়ি এবং সেখানে এসে উনি বলেন যে, "আমার মেয়ে কিন্তু বেঁচে আছে এবং যাদের কাছে আছে সেখানে আমার মেয়ে খুব ভালো আছে। কিন্তু আমি তোমাদেরকে এবার অভিশাপ দিচ্ছি, তোমাদের এই পরিবারে যত বাচ্চা ছেলেমেয়ে যাদের ১৬ বছরের নিচে যাদের বয়স, তারা কেউ কিন্তু বাঁচবে না এবং তাদের এমন অসুখ হবে তোমাদের চোখের সামনে তারা কিন্তু শেষ হয়ে যাবে।" এই বলে উনি চলে যায় নাকি। তো উনি এই কথা বলে চলে যাওয়ার পরে মানে জাস্ট পরের দিন থেকেই ওই বাড়িতে সত্যি ১৬ বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়ে ছিল, তারা প্রত্যেকে কিন্তু মারাত্মক রকমভাবে অসুস্থ হতে থাকে এবং প্রত্যেকের রক্তবমি হয়।
এবার এই এমতাবস্থায় দুজনের কিন্তু এতটাই খারাপ অবস্থা হয়ে যায়, তাদের কিন্তু প্রাণও চলে যায়। এবারে প্রথম যখন এই কথাটা উনি বলে গেছিল, তখন কিন্তু পরিবারের অনেকেই বিশ্বাস করেনি। ভেবেছে যে শোক পেয়েছে, তাই হয়তো এরকম কথা বলেছে। কিন্তু এই কথা যে সত্যি সত্যি ফলে যাবে, সেটা কিন্তু কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তো তারা যখন দেখছে যে সত্যি সত্যি এরকম ঘটনা ঘটলো, তখন তার একজন মহান শক্তিধর তান্ত্রিককে নিয়ে আসে আসাম থেকে। তো সেই আসাম থেকে যে তান্ত্রিক এসেছিল, তিনি বলেন যে এই সাপ তোমাদের যে দিয়েছে সে মহান শক্তিধর, সে নিজেও কিন্তু সিদ্ধি লাভ করা একজন সাধক বলা যেতে পারে। উনি বলেন যে আমি এক্ষুনি এইভাবে এটাকে কাটাতে পারবো না, তবে হ্যাঁ, আমি এখানে একটা জিনিস তোমাদের পরিবারে দিয়ে যাচ্ছি। এই জিনিসটা যতদিন থাকবে ততদিন অবধি কিন্তু মানে তোমাদের পরিবারের এই যেটা বলে গেছে ১৬ বছরের নিচে কোনো ছেলে মেয়ে, মানে পরিবারের কোনো বাচ্চা ছোটরা, তাদের একটা বিশেষ ক্ষতি হবে, সেটা কিন্তু হবে না। কিন্তু তোমাদের মানে এই অভিশাপটা কিন্তু তোমাদের রয়ে গেল। আমি এই অভিশাপটাকে পুরোপুরি কাটাতে পারবো না। কিন্তু কিছু বছরের জন্য আমি এটাকে স্থগিত করে দিলাম। তবে আরেকটা জিনিসও বলে যে এই পরিবারে নতুন যত বাচ্চা জন্মাবে, তাদেরকে যেন জন্মানোর সাথে সাথেই কারোর কাছে নিজেদেরই অন্য গোত্রে, দূর সম্পর্কে কোনো আত্মীয়ের কাছে বিক্রি করে দিতে হবে। এবং বিক্রি করে দিয়ে তারপর তুমি তাকে এই বাড়িতে এনে মানুষ করতে পারো। কিন্তু যদি সেটা না করা হয়, তাহলে কিন্তু সেই অভিশাপের মধ্যেই থাকবে এবং আমি কিন্তু কিছু করতে পারবো না। তো সেই যে অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপ উনি বলেন যে আমি যেটা দিয়ে গেলাম, এটা এটা অন্তত দুটো জেনারেশন অব্দি হয়তো চলে যাবে। কিন্তু কিন্তু খুব বেশি বছর কিন্তু এটা তারপরে আর যাবে না। এবং তারপরে ওই বাড়িতে কোনো বাচ্চা হলো, তাকে যদি সত্যি সত্যি বিক্রিও করে দেওয়া হয় অন্য কোনো আত্মীয়ের কাছে, অন্য কোনো গোত্রে, তারপরেও কিন্তু এই জিনিসটা এই অভিশাপটা থেকে কিন্তু মুক্তি নেই। তো তখন সবাই বলে যে ঠিক আছে, আপনি আপাতত তো দিন। তো সেইভাবেই বহু বছর চলছিল। এবং এই যে সর্বরিদির মায়ের যে শ্বশুর বাড়ি, তারা ওই জেনারেশনে জানতে পারে এবং বুঝতে পারে যে এইবারে ওই আসামের তান্ত্রিক যে জিনিসটা দিয়ে গেছিল, এই পরিবারটাই কিন্তু সেই পরিবারটা। ওই যে পরিবাররা সর্বরিদির মায়ের যে শ্বশুর বাড়ি, তারা হচ্ছে সেই আত্মীয় যারা ওই জ্যাঠারই বংশধর, মানে অন্যান্য ভাইদের বংশধর তারা, যাদের পূর্বপুরুষ কিন্তু লোভ করে এই কাজটা করেছিল। এবং সেই জন্য সেই অভিশাপটা কিন্তু এদের মধ্যে এই পরিবারে পড়ে গেছে। তো এই জেনারেশনে সর্বরিদির দাদুর তখন বুঝতে পারে যে এবার সেই সময় এসে গেছে, যেই সময় কিন্তু আর পরিবারের অভিশাপ এবার আবার সক্রিয় হয়ে উঠবে এবং যে জিনিসটা উনি দিয়ে গেছেন সেই জিনিস আর কাজ করবে না। এই পরিবারে যদি এবার কোনো সন্তানাদি হয়, তাকে যদি কারোর কাছে বিক্রিও করে দেওয়া হয়, তাহলেও কিন্তু এই বিষয়টা কার্যকর হবে না আর। তো তখন ওরা আবার আরেকজন মহান শক্তিধর কোনো তান্ত্রিককে নিয়ে আসে এবং তিনি তখন বলেন যে একটা উপায় আছে এই পরিবারকে বাঁচানো। তখন বলছে কি? তখন উনি বলেন যে আপনাদের পরিবারের কোনো ছেলের বিয়ে দিতে হবে এমন একটি মেয়ের সাথে যার বয়স ঠিক ১৬ বছর। খুব বেশি হলে ১৬ বছর ২ মাসের মধ্যে তার বয়স হতে হবে বিয়ের সময়। এবং বিয়ের পরে যে ২য় বা ৩য় অমাবস্যায় সেই মেয়েটিকে ওখানে একটা নির্দিষ্ট যজ্ঞে বসাতে হবে এবং সেই যজ্ঞে বলছে এই বাড়িতে একটা তামার পাত্র আছে এবং সেই তামার পাত্রটা কিন্তু ওই যে জ্যাঠা, মানে যে আর কি সাধক, যার কন্যা সন্তান ওভাবে হারিয়ে গেছিল, যার পরিবার ধ্বংস হয়ে গেল, বলছে উনি এই পুরো বাড়ির মধ্যে কিন্তু সেই তামার ছোট পাত্রটা করে এমন একটা দ্রব্য তার সাধনার একটা দ্রব্য রেখে গেছে, যেটা এই পরিবারে যারা আছে তাদের পক্ষে, তারা যদি খুঁজেও ফেলে, পুরো বাড়িও যদি তন্ন তন্ন করে খোঁজে, মাটি খুঁড়েও ফেলে, তাহলেও তাদের পক্ষে কিন্তু এই জিনিসটাকে উদ্ধার করা সম্ভব নয়। এই জিনিসটা উদ্ধার করতে পারবে সেই ১৬ বছর বয়সী একটি মেয়ে, যেই মেয়েটিকে বিয়ে করে এই বাড়িতে আনা হবে এবং তার মধ্যে কিছু কিছু ভালো গুণ বা লক্ষণ থাকতে হবে। সেই মেয়েটিকে খুব সাদাসিধে হতে হবে, মেয়েটির চুল কোঁকড়ানো হতে হবে, এরকম অনেক কিছু বলে গেছিল। এবং উনি বলেন যে সেই মেয়েটিকে তার
16 বছর বয়সেই তাকে বিয়ে করিয়ে আনতে হবে এবং 20 বছর বয়সের মধ্যে মানে বিশেষ কিছু তিথি উনি বলে দিয়েছে, প্রত্যেকটা বছরের একটা করে তিথি আছে। বলছে এই 16 থেকে 20 বছরের মধ্যে, এই 4 বছরের মধ্যে 4 টে বিশেষ তিথি আছে। এই তিথির মধ্যে পারলে সেই মেয়েই কিন্তু এই তামার পাত্রটাকে বের করে নিয়ে আসতে পারবে। আর সেই তামার পাত্রটা বের করে নিয়ে আসার পরে সেই তামার পাত্রে দুধ দিয়ে একটা মন্ত্র দিয়ে গেছিল। সেই মন্ত্র বলে যদি সেই দুধ 1 ফোঁটা করে পরিবারের সকলকেও সে খাওয়াতে পারে, তাহলেই কিন্তু এই পরিবারের উপর থেকে সে যে অভিশাপ ছিল সেই অভিশাপ কিন্তু কেটে যাবে আর পরিবারটা একদম আগের মতো ভালো হয়ে যাবে। মানে এবারে যে মানে ওই যে অভিশাপটা দিয়েছিল সেই অভিশাপ কিন্তু আবার সক্রিয় হয়ে উঠেছে। মানে ওই পরিবার যদি এই মুহূর্তে কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে কিন্তু মানে তার ক্ষতি হবে, সেটা মানে একদম ধরা বাঁধা, সেটা অন্যথা কোনোভাবেই হবে না। তো এই জন্যই কিন্তু সর্বরিদির মাকে সে 16 বছর বয়সে, যেহেতু তার বিয়ের দিন 16 বছর 57 দিন বয়স ছিল, তো তাকে বিয়ে করিয়ে আনা হয়। তো এই সমস্ত কিছু শুনে ওনার মা না হতভম্ব হয়ে যায় এবং ওনাকে তখন ঠাকুরমশাই বলেন যে মা, তুমি এই পুজোটুকু করো, এরপরে তুমি কিন্তু মানে আমি জানি না তুমি কি করে জানবে, তোমাকে হয়তো স্বয়ং ভগবানই সেই নির্দেশ দেবে কিভাবে তুমি সেটা খুঁজে পাবে। আমরা কেউ জানি না সেই তামার পাত্র কোথায় বাড়ির আছে, বাড়ির মধ্যে আছে নাকি বাড়ির বাইরে আছে, তো তুমি করো। তো ওই তন্ত্র মানে ওই মন্ত্রতন্ত্র পড়তে না ওনার মায়ের নাকি শরীর খুব ভারী হয়ে আসে এবং উনি তখন কিছুক্ষণ চোখ বন্ধ করে উনি নিজে নাকি বলে, যেটা যদিও ওনার মনে নেই, উনি নাকি বলেছিলেন যে উনি একটা আদেশ পেলেন যে এই কাজটা উনি এখন করতে পারবে না, যখন ওনার 19 বছর বয়স হবে সেই সময় উনি করতে পারবেন এবং সেই 19 বছর বয়সে যখন উনি কাজটা করতে সক্ষম হবেন তখনই একমাত্র এই কাজটা সফল হবে। তার আগে এখন যদি উনি করেও তাহলে কিন্তু সফল হবে না। তো যাই হোক, তো বাড়ির লোক সে কথা বিশ্বাস করে এবং সেদিন উনি আরেকটা কথাও বলেছিলেন যে যাই হয়ে যাক না কেন, মানে উনি যখন একটা ঘোরের মধ্যে উনি পড়ে, যদিও ওনার মনে নেই সে কথাগুলো উনি আদৌ বলেছিলেন কিনা, উনি পরবর্তীকালে সবার মুখে শোনেন। উনি বলেছিলেন নাকি যে যাই হোক একটা প্রাণ কিন্তু ঝরবে, সেটা কিভাবে হবে কার হবে সেটা উনি জানেন না। যাই হোক, এরপরে বেশ কয়েকটা বছর কেটে যায়, সর্বরিদির জন্ম হয়ে যায় এবং আসে সেই ওনার মায়ের সেই 19 বছর বয়সের সেই বিশেষ তিথি বিশেষ রাত এবং সেই রাতে কিন্তু ওনার মা সম্পূর্ণ ভরে পড়ে যান এবং ভরে পড়ে উনি জিনিসপত্র ঘরের মানে এদিক ওদিক তছনছ করতে থাকেন এবং বাড়ির লোকেরা প্রথমে বুঝতে পারে না, তারপরে যখন ওনারা বুঝতে পারেন যে এই সেই তিথি এই সেই মুহূর্ত, তারা কিন্তু চুপ করে যান এবং সেদিন নাকি পুরো বাড়ির মধ্যে মানে ভূমিকম্প হলে যেরকম ভাবে দরজা জানলা কেঁপে কেঁপে ওঠে বা খুব ঝড় বৃষ্টি হলে যেরকম কেঁপে কেঁপে ওঠে, সেরকম ভাবে নাকি জানলা দরজা কেঁপে কেঁপে উঠছিল এবং ওনার মা নাকি পাগলের মতো জিনিসপত্র ছুটছিল এবং এই করতে করতে ঠিক বাড়ির পিছন দিকে মানে বাড়িরই সংলগ্ন একটা বাড়ির পিছনে ঠিক দেয়ালের দিক করে একটা জায়গায় উনি 2 হাত দিয়ে পাগলের মতো মাটি খুঁড়তে থাকেন এবং ওনাকে সবাই বারণ করে যে এটা তুমি কি করছো, এবং সাথে করে কিন্তু উনি ওনার সেই ছোট্ট মেয়েকে, ওনার মেয়ের তখন বেশি বয়স না, 2 বছর টাক বয়স, সেই মেয়েকে সাথে উনি নিয়ে যান এবং কেউ ওনার কোল থেকে ওনার মেয়েকে ছাড়াতে পারছে না। মাটি লেগে যাচ্ছে, মেয়ের গায়ে ধুলো ময়লা লাগছে, সবাই বলছে যে তুমি এটা কি করছো, তুমি মেয়েকে ছেড়ে করো। মানে ওনার তখন গায়ে এত জোর হয়ে গেছে, উনি পুরুষ মানুষদের একটা মানে ঝটকায় পুরো দুজন পুরুষ মানুষকে ঠেলে ফেলে দিতে পারছেন, এমন গায়ে জোর। এবং সবাই বুঝতে পারছে যে কিছু একটা ঘটতে চলেছে এবং তখন এমনই অবস্থা, উনি তখন এমন রুদ্রমূর্তি ধারণ করেছে যে বাড়ির বাকি আরো যারা সদস্য ছিল, যাদের বিশেষত ছোট ছেলে মেয়ে ছিল, তারা মানে পালিয়ে যাকে বলে বাঁচছে, এরকম অবস্থা। এবং এইভাবে খুঁড়তে খুঁড়তে একটা সময় উনি মুখ দিয়ে মাটি সরাতে থাকে এবং যেটা দেখে কিন্তু সবাই খুব ভয় পেয়ে যায়। তো তারপরে উনি সেই জায়গার মাটি থেকেই একটা তামার পাত্র, যে পাত্রটা নাকি অত্যন্ত শুভ মনে করা হয়, মানে ওনারা এখন মনে করেন, সেই পাত্রটা উনি বার করেন এবং পাত্রটা বার করার পরে কিন্তু মানে এত জোরে ঝড় বৃষ্টি শুরু হয়, মানে বাইরে অতটা বেশি ঝড় বৃষ্টি হচ্ছে না কিন্তু ওনাদের ওই বাড়ির চত্বরে মানে ঘরের সামনে, এবং ওনাদের তো বড় বিশাল বাড়ি ছিল, বাড়িতে প্রচুর গাছপালা ছিল, গাছের ডাল ভেঙে পড়ে, ওদের ঘরের বাড়িতে 3টে আম গাছ ছিল বড় বড়,
তো সেই আম গাছের ডাল ভেঙে পড়ছে এই হচ্ছে, এবং উনি তখন ওই জিনিসটাকে রেখে, মানে তখন ওনার সম্বিত ফিরেছে। উনি ওনার মেয়েকে বুকে চেপে ধরে উনি ওই বাড়ি থেকে বেরিয়ে যান দৌড়ে। কারণ উনি বুঝতে পারছিলেন যে একজনের প্রাণ তো এই ঘটনায় একজনের প্রাণ যাবেই। তো উনি ওনার মেয়েকে সুরক্ষিত করার জন্য ওনার মেয়েকে বুকে জাপটে ধরে উনি ওখান থেকে দৌড়ে পালিয়ে যান। যাই হোক, রাত শেষ হয়, ঝড় বৃষ্টি, সেই দুর্যোগও কেটে যায়, এবং ওই পাত্রে করে দুধ দিয়ে সেই দুধের একটা একটা করে ফোঁটা পরিবারের সবাইকে দেয়া হয়। পুরো পরিবার নিশ্চিন্ত হয়, এবং সেই বহুকাল আগের সেই অভিশাপ কিন্তু পরিবার থেকে মিছে যায়। কিন্তু এর মাঝখানেই খবর আসে। তো আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেই সময় কিন্তু সর্বরিদির দাদু, মানে ওনার মায়ের বাবা, উনি কিন্তু বেশ অনেক সুস্থ হয়ে গেছিলেন। কিন্তু হঠাৎ করে সেই সুস্থ মানুষটার মৃত্যুর খবর আসে, এবং তখন উনি বুঝতে পারেন, ওই যে উনি ভরে পড়াকালীন বলেছিলেন এবং ওনার মনে হয়েছিল যে কিছু একটা ঘটবে ঘটবে। তো ওই পরিবারের উপর দিয়ে সেটা হয়তো গেল না, কিন্তু পরিবারেরই একজন খুব কাছের নিকট মানুষের কাছ উপর দিয়ে কিন্তু এই খাড়াটা বয়ে গেল। যাই হোক, তো এরপরে ওই ঠাকুরমশাই আসেন এবং এসে সর্বরিদির মাকে বলেন যে তুমি এই তামার পাত্রটা তোমার কাছে রাখবে, কারণ তোমার এবং তোমার মেয়ের কিন্তু জীবনে অনেক বিপদ আপদ আসতে পারে, কারণ তোমাদের উপরেও একটা শক্তি তো ভর করেই কাজটা করেছে। তো তুমি এটা রাখবে, যে কোনো বিপদ আপদে এটা কিন্তু তোমাদেরকে রক্ষা করবে। তো সর্বরিদির মায়ের কাছে ওই জিনিসটা ছিল, এবং খুব রিসেন্ট, বেশ মানে রিসেন্ট কয়েক বছর আগে সর্বরিদি নিজের কাছে কিন্তু ওই জিনিসটা রেখে দিয়েছেন। তো এরপরে পরবর্তী সময়ে যে খুব সুখের ছিল সংসার তা নয়। ওনার ওনার বাবা ভালোই ছিলেন, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা না এত বড় জিনিস থেকে উদ্ধার করা সত্ত্বেও ওনাদেরকে, বিশেষত সর্বরিদির মাকে খুব নিচু চোখে দেখতো। অনেক খারাপ, খারাপ কথা বলতো। তো সেই জন্য সর্বরিদি ছোটবেলা থেকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু কষ্ট করতে হলেও কোনো বড় বিপদ বা কোনো চক্রান্ত ওনাদের বিরুদ্ধে যদি কেউ করে, সেটা কিন্তু সাকসেস হয়নি। কারণ ওই তামার পাত্রটা ওনার কাছে ছিল বলে। তো ওই তামার পাত্রের একটা ভিডিও উনি পাঠিয়েছেন। আমি এবার স্ক্রিনে সেই ভিডিওটা রাখছি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটু Facebook, WhatsApp এ ঘটনাগুলো শেয়ার করে দিন। এবার আমি আপনাদের সামনে স্ক্রিনে ওই ভিডিওটা রাখছি। সেই তামার পাত্রটা, যেই তামার পাত্রটা এত বছরের পুরনো, এবং যার জন্য কিন্তু উনি এবং ওনার মা মানে এই পুরো ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরেছিলেন। ওই জিনিসটা না থাকলে হয়তো উনি প্রাণে বাঁচতেন না। কারণ ব্যাপারটা এরকম ছিল যে ১৯ বছর বয়সে নয় ওটাকে উনি উদ্ধার করতে পারবেন, নয়তো ওনার কিন্তু মৃত্যু হতে পারত। যাই হোক, হয়তো ভগবান আশীর্বাদ করেছিলেন, তাই উনি ওটা উদ্ধার করতে পেরেছিলেন। তো এবার আমি স্ক্রিনে রাখছি, আপনারা দেখে নিন।